নমস্কার। ইতিমধ্যে আপনারা অনেকেই শুনে নিয়েছেন অপারেশন স্পার্টার প্রথম পর্ব। একটু স্মৃতি রোমন্থন করে নেওয়া যাক। একটি কনফারেন্সে এসে ডক্টর ওমার ও মিস্টার অর্গাইটসের সাথে আলাপ হয় প্রফেসর সুগ্রীব চ্যাটার্জি ও তার স্যার ডক্টর নীলাম্বর প্রজাপতির। সেখানে তারা খবর পান অ্যাক্সিডেন্টে মারা গেছেন অর্গাইটসের ছেলে হ্যামলিন। হ্যামলিন বাবার জন্য রেখে গেছেন একটি চিঠি এবং একটি লকেট। সে চিঠি বলে স্পার্টানদের লুকিয়ে রাখা গুপ্তধনের খোঁজে অনেক দূর এগিয়েছিলেন হ্যামলিন। তারপরই নিজের জীবন সংশয়ে অনুমান করে বাবার জন্য তার অগ্রগতির সমস্ত তথ্য একটি পেন ড্রাইভে তুলে রেখে যান তিনি। হ্যামলিনের শেষ ইচ্ছে পূরণ করার জন্য সেই গুপ্তধনের সন্ধান করার পরিকল্পনা করেন সুগ্রীব ও তার সঙ্গীরা। ঠিক হয় ডক্টর ওমার ও ডক্টর প্রজাপতি নিজেদের কিছু কাজ শেষ করে আবার ফিরে এলেই শুরু হবে অভিযান। কিন্তু তার আগেই হ্যামলিনের বিশ্বাসঘাতক বন্ধু ম্যাক্সের ষড়যন্ত্রে অপহৃত হন ওরা। সামনে আসে একের পর এক তত্ত্ব। এ হেন আক্রমণ আগেই আন্দাজ করেছিলেন সুগ্রীব। এ পেনড্রাইভ নাকি আসল পেনড্রাইভ নয়, আসল জিনিস নাকি রয়েছে অর্গাইটসের বন্ধু ফ্রেডরিকের কাছে। ম্যাক্স শর্ত দেয় দুই অপহৃতের প্রাণের বিনিময়ে তাকে সঙ্গী করতে হবে এই অভিযানের। সম্মত হন সুগ্রীব। তিনজনে রওনা দেন ফ্রেডরিকের বাড়ির উদ্দেশ্যে। এরপরের রহস্য উন্মোচন হবে আজকের এই পর্বে। আগের পর্বের থেকেও আরো বেশি রহস্যময় ও রোমাঞ্চকর হতে চলেছে এই পর্ব। তাহলে আসুন শুনে নেওয়া যাক সোমনাথ আচার্যের লেখা অপারেশন স্পার্টার দ্বিতীয় তথা অন্তিম পর্ব। রাজধানী প্রিস্টিনা, কসোভো। এয়ারপোর্ট থেকে 14 কিলোমিটার দূরে। এপ্রিল 2019। হেনরি, তুমি এখানে? কেমন আছো ফ্রেডি? হ্যামলিন কোথায়? আসেনি? আর তোমার সঙ্গে এরা কারা? সব বলবো, ভেতরে আসতে বলবে না? এসো এসো। কসোভোয় যার কাছে এসে হাজির হলাম সে লোকটার নাম ফ্রেডরিক ফ্যাভিয়ান, অর্গাইটসেরই ছোটবেলার বন্ধু। ফ্যাভিয়ানের পরিবার আগে এথেন্সেই থাকত। ওর বাবা ছিলেন একজন ধর্মপ্রাণ ফরাসি বংশোদ্ভূত ব্যবসায়ী। পরে একসময় উনি গ্রিস ছেড়ে সপরিবারে প্যারিস চলে যান এবং নোটারডাম ক্যাথিড্রালে ধর্ম ও সমাজসেবামূলক কাজে যোগ দেন। ফ্রেডরিকও দীর্ঘদিন বাবার মতোই যুক্ত ছিলেন নোটারডাম চার্চে। সেই সঙ্গে আর্টিস্ট হওয়ার সূত্রে লুভর মিউজিয়ামে একটা চাকরিও করতেন। কিন্তু বছর 2 আগে কিছু একটা সমস্যার কারণে চাকরিটা যায়। তারপরই আচমকা সব ছেড়ে ছুড়ে কসোভো এসে ছোট একটা বাড়ি নিয়ে এক প্রকার নির্বাসিত জীবনযাপনই করছেন তিনি। হ্যামলিনের সাথে নাকি ভালো যোগাযোগ ছিল ফ্রেডরিকের। শিল্পচর্চার উদ্দেশ্যে আগে প্রায়শই প্যারিস আর তারপর প্রিস্টিনায় দেখা করতে আসত ছেলেটা। নিজের ছেলের মতোই ওকেও ভীষণ ভালোবাসত লোকটা। আমাদের পরিচয় দেওয়ার পর ফ্যাভিয়ান বলল, তা বলো, এতদিন পর আচমকা বন্ধুর কথা মনে পড়ল যে? ফ্রেডরিকের কথায় একটা শ্লেষের সুর, তাতে আমল না দিয়ে কয়েক মুহূর্ত চুপ করে থাকলেন অর্গাইটস। যেন কঠিন কথাটা সরাসরি বলার প্রস্তুতি নিলেন। তারপর বললেন, হ্যামিলন কি এর মধ্যে এখানে এসেছিল? কেন বলো তো? প্রশ্নের জবাব প্রশ্ন হয় না মিস্টার ফ্যাবিয়ান। যা জিজ্ঞেস করা হচ্ছে তার উত্তর দিন। আমার বাড়ি এসে আমাকেই চোখ রাঙানোর সাহস তোমার হয় কি করে হে ছোকরা? না, হ্যামলিন এখানে গত 6 মাস যাবত আসেনি। এবার বলো কি বলবে? অবাক হন অর্গাইটস, সেই সঙ্গে আমিও। কারণ হ্যামলিনের লিখে রেখে যাওয়া চিঠিতে ব্যাংক অফ গ্রিসের লকার নয়, ফ্যাভিয়ানের ঠিকানাই ছিল ডেল্টা লকেট আর পেনড্রাইভের ঠিকানা হিসেবে। অর্গাইটসের ড্রয়িং রুমের চিঠিটা পড়ার সময় আমরা যথারীতি পরিকল্পনা করে সেই ঠিকানার কথা বদল করে দিয়েছিলাম। ফ্রেডরিক ফ্যাভিয়ান কি মিথ্যে কথা বলছে, নাকি আমাদের সঙ্গে কোনো রকম চালাকি করার চেষ্টা করছে বুঝে উঠতে পারলাম না।
তবে ম্যাক্সের অস্থিরতা যে বিরক্তির সীমা অতিক্রমের চেষ্টায় আছে সেটা স্পষ্ট বুঝতে পারলাম। তেরে ওঠার উপক্রম হতেই আমি ইশারায় থামালাম ম্যাক্সকে। জিনিস দুটো এখন আমারও স্বার্থ হয়ে দাঁড়িয়েছে। ফ্যাবিয়ানকে সুস্থভাবে না বোঝালেই নয়। বললাম, আচ্ছা, অন্য কোনোভাবে যোগাযোগ করেছে কি? কোনো বিশেষ মেসেজ বা কোনো ঠিকানা দিয়েছে? হঠাৎ এভাবে জিজ্ঞেস করছো কেন তোমরা? কি হয়েছে আমাকে খুলে বলো, আমার কিন্তু উদ্বেগ বাড়ছে। হ্যামিলন আর এই জগতে নেই। আমরা ওর জীবনের শেষ ইচ্ছে পূরণের উদ্দেশ্যে তোমার কাছে এসেছি। তোমাকে পরে একসময় সব গুছিয়ে বলবো। এখন অনুগ্রহ করে আমাদের সাহায্য করো ফ্রেডি। ফ্যাবিয়ানের মুখ নিমেষে কঠিন হয়ে উঠল। অনুভব করলাম ওর চোখে ছলছল করে ওঠা জল যেন ভারী আশ্চর্যজনকভাবে এই কথাটাই জানার অপেক্ষা করছিল। বেশ কিছুক্ষণ নীরব থাকার পর ফ্যাবিয়ান বললেন, হ্যামলিন নিজে আমার সাথে যোগাযোগ করেনি, কিন্তু আমার এই বছরের জন্মদিনে ওর হাতে আঁকা একটা পেইন্টিং উপহার পাঠিয়েছিল আমাকে। পেইন্টিং? হ্যাঁ, এছাড়া অচেনা নম্বর থেকে শুধু একটা ফোন কল, ছোট্ট একটা কথা, জিউসের মতো হারকিউলিসকেও সামলে রেখো, হেরা ওর পিছনে পড়েছে, শিশু তোমার কাছে সুরক্ষিত থাকবে। ব্যাস এইটুকুই। সেই ছবি এখানে কোথায়? পাশের ঘরে। দেখা যায়? এসো। পাশের ঘরে দেওয়ালের ওপর সেই রেনেসাঁ যুগের আর্টের অনুসরণে আঁকা হ্যামলিনের স্টাডি রুমের মতো আরেকটা অসাধারণ রেপ্লিকা পেইন্টিং। আসল ছবির নাম অরিজিন অব দ্য মিল্কি ওয়ে। লন্ডনের ন্যাশনাল গ্যালারিতে দেখেছিলাম সেই ছবিটা। সদ্যজাত গ্রিক বীর হেরাক্লিসকে তার মানবী জন্মদাত্রী আলকমেনের কাছ থেকে নিয়ে পিতা দেবরাজ জিউস আসেন নিজের স্ত্রী দেবী হেরার কাছে। হেরাক্লিসকে ঘুমন্ত হেরা স্তন্যপানে দৈব শক্তির অধিকারী করে তোলা ছিল তার উদ্দেশ্য। কিন্তু সে প্রচেষ্টা শুরুতেই হেরা জেগে উঠে নিজের বুকের ওপর থেকে সরিয়ে দেয় নবজাতককে, আর শিশু হেরাক্লিসের মুখে প্রবেশ করা সামান্য পরিমাণ দুধ ছিটকে গিয়ে সৃষ্টি হয় আকাশগঙ্গার। ইউরোপের নবজাগরণ যুগের বিখ্যাত শিল্পী জ্যাকোপো তিনতোরেত্তর আঁকা সেই স্তন্যপানের দৃশ্যের রেপ্লিকা যেন আরও জীবন্ত হয়ে ফুটে উঠেছে হ্যামলিনের তুলির টানে। আপনি একটু পাশের ঘরে গিয়ে বসুন, ছবিটা আমাদের একটু দেখা প্রয়োজন। লোকটা কয়েক সেকেন্ড আমাদের মুখের দিকে তাকিয়ে বললেন, আচ্ছা, যাই করবে সাবধানে করবে, ছবিটা যেন কোনোভাবেই নষ্ট না হয়। তড়িঘড়ি ছবিটা নামিয়ে নিয়েই ম্যাক্স বেশ দ্রুত হাতে এদিক সেদিক সেটাকে দেখতে লাগলো দেখে আমি প্রায় জোর করেই ওর কাছ থেকে সেটা নিয়ে নিলাম। এদের যখন কোনো জলজ্যান্ত মানুষের প্রতিই মায়া নেই, এরা কিনা পরোয়া করবে শিল্পের। ছবিটা হাতে নিয়ে মেঝেতেই বসে উল্টে পাল্টে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলাম। যা মনে করেছিলাম ঠিক তাই। মোটা কারুকাজ করা কাঠের ফ্রেমের এক পাশে বানানো একটা ছোট্ট শূন্য স্থানে সযত্নে কাঠের একটি ঢাকনি দিয়ে লুকিয়ে রাখা হয়েছিল সেই পেনড্রাইভ আর ডেল্টা লকেট। মনে মনে হ্যামলিনের বুদ্ধির প্রশংসা না করে পারলাম না আমি। কি অসামান্য এবং সুকৌশলী গুণ ও ক্ষমতা ছিল ছেলেটার মধ্যে। জীবদ্দশায় আর একটিবার দেখা না হওয়ার আক্ষেপটা ভীষণভাবে মনে দাগ কাটতে লাগলো আমার। ম্যাক্সের তারায় হুঁশ ফিরল, আর 3 ঘন্টার মধ্যেই ফেরার ফ্লাইট আমাদের। সেটা মনে করিয়ে দিল। গ্রিসে না ফেরা অবধি এই দুটো জিনিস আমার কাছেই থাকবে। ম্যাক্সকে এ কথাটা বলতেই একটা বাঁকা হাসি দিয়ে সে বলল, পালিয়ে তো যেতে পারবে না, কাজেই তোমার কাছে রাখলেও অসুবিধা নেই। ছবিটা তাড়াতাড়ি যথাস্থানে লাগিয়ে রেখে ফ্যাবিয়ানের কাছে এলাম। ফ্যাবিয়ান আমাদের দেখে উৎসুক হয়ে প্রশ্ন করলেন, যা খুঁজছিলে সেটা পেলে? পেয়েছি। জিউস সত্যি দায়িত্ববান। ফ্যাবিয়ান এ কথার কোনো প্রত্যুত্তর করলেন না।
নিজের ঘরের জানলা দিয়ে আগে যেমনটা তাকিয়েছিলেন আবারও তেমনই তাকিয়ে রইলেন বাইরে। তারপর ধীরে ধীরে বললেন, ক্যাথিড্রাল চলছে, দেখতে পাচ্ছ? ক্যাথিড্রাল? ম্যাক্স আর আমি দুজনেই চমকে উঠলাম। জানলার বাইরের কোনো ক্যাথিড্রাল তো দূর, এমন কিছুই চোখে পড়ল না যেখান থেকে অগ্নিকুণ্ড কিংবা ধোঁয়া চোখে পড়ে। কিন্তু অর্গাইডস বোধ হয় তার বন্ধুর কথা বুঝতে পেরে ইশারায় চুপ করে থাকতে বললেন আমাদের। ফ্যাবিয়ান জানলা দিয়ে আঙুল তুলে দেখিয়ে বলতে লাগলেন, সিন নদীর জল কেমন নিস্তরঙ্গ আজ, লক্ষ্য করেছ? দেখো হেনরি, ইলে ডেলা সাইটকে নিয়ে ইতিহাসও আজ যেন কেমন অসহায়ের মতো পুড়ে যাচ্ছে। নোটারডামের ওই প্রজ্বলন্ত কাঠের চূড়ার মতো চার্চের প্রতিটা কোণ আমার চেনা, যেমনটা তাকে চেনে ক্রুসেড থেকে ফরাসি বিপ্লব। জানো, ওই চার্চে মহান সম্রাট নেপোলিয়নের যেদিন রাজ্যাভিষেক হয়, নোটারডাম সহ গোটা প্যারিস নাকি ঝলমল করে উঠেছিল আলোর রোশনাইতে। সেই আলোর ঐতিহ্য আজ হারিয়ে যাচ্ছে। দেখো, ওই সর্বগ্রাসী আগুন সব নিঃশেষ করবে আজ, সব। হেনরি, 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 দয়া করে ফায়ার ফাইটারদের সাহায্য করো, ওরা ওরা পেরে উঠছে না। ক্যাথিড্রালের চূড়াটা। অর্গাইডস এগিয়ে গিয়ে বন্ধুর কাঁধে হাত রাখতেই সে ঘুরে তাকায়, চোখে তার প্রবাহমান অশ্রু। আমরা চলি ফ্রেডি, তাড়াতাড়ি ফেরাটা জরুরি। দরজার কাছে এগিয়ে যেতেই ফ্যাবিয়ানের স্বরে আবারও থামতে হলো। মিকেলো ডি নস্ট্রাদামে হয়তো নোটারডামের ভবিষ্যৎবাণী করে যাননি, কিন্তু কিন্তু আমি হ্যামলিনের ভবিষ্যৎবাণী করেছিলাম। বলেছিলাম ওর জীবন সংশয়ের কথা, কিন্তু এখনো তাতে 1.5 মাস বাকি। বিশ্রাম নাও তুমি, আমাদের যেতে হবে। জানি, পাগল ভাবছো তো আমায়। তুমি একা নও, অনেকেই তো মনে করে। লুভারের ইনচার্জটাও তেমনটাই ভাবতো। রটিয়ে দিল আমি নাকি আর্ট গ্যালারিতে মোনালিসার ছবির সাথে একা একাই কথা বলি। লিওনার্দো এসে নাকি আমায় আর্টের জ্ঞান দিয়ে যান। বোঝাতে পারিনি যে এসব সত্যি। সত্যি আমি সেসব দেখি যা তোমরা দেখতে পাও না। ভবিষ্যতের মতো আমি দেখতে পাই রাজা লুই থেকে শুরু করে নেপোলিয়ন বোনাপার্ট, এমনকি এই আমার দরজার সামনে দিয়ে মার্চ করতে করতে এগিয়ে যাওয়া 20 বছর আগেকার কসোভো লিবারেশন আর্মির প্রতিটা যোদ্ধাকে। জানো, গতকালও ন্যাটোর ফাইটার জেট উড়ে যেতে দেখেছি আমি। চুপ করে রইলাম। অযথা সময় নষ্ট হচ্ছে দেখে ম্যাক্স মনে মনে বেশ উত্তেজিত হয়ে উঠেছে। ফ্যাবিয়ান বোধ হয় ব্যাপারটা বুঝলেন, বললেন, ঠিক আছে, তোমাদের ব্যস্ততা আমি বুঝতে পারছি। এর কারণ অবশ্য জানার আগ্রহ নেই আমার, কিন্তু এটুকু বলবো, সামনের পথ বড় বিপদ সংকুল। সাবধানে তার মোকাবিলা করো। আচ্ছা, এখন আসি, আবার দেখা হবে। হয়তো। অর্গাইডস জানে বন্ধুর সমস্যার ব্যাপারে, সেই কারণেই একটা গম্ভীর মৌনতা নিয়েছে। তবে ব্যাপারটা আমি বুঝেছি। লোকটা এক ধরনের স্কিজোফ্রেনিয়ার শিকার। দিন কয়েক আগে এপ্রিলেই ঘটে যাওয়া নোটারডাম বিপর্যয়ের ঘটনা সহ বাকি সব বিষয়গুলো নিয়ে মারাত্মক রকমের হ্যালুসিনেশনে ভুগছে। ফ্যাবিয়ার বাড়িটা বেশ নির্জন জায়গায়, আশেপাশের বাড়িঘরগুলো বেশ তফাতে। সঙ্গত কারণেই নিজেকে ইচ্ছাকৃত গৃহবন্দী রাখে। লোকজনের সঙ্গে মেলামেশা না করার কারণে অসুস্থতা আরো বাড়ছে। দোতলার বারান্দার কাঁচে ঢাকা জানলার পিছনে ফ্যাবিয়ানকে দাঁড়িয়ে আমাদের দিকে হাত নাড়তে দেখলাম, বিদায় জানাচ্ছে। ভারী আফসোস হলো লোকটার কথা ভেবে। অথচ পরিস্থিতি আমাদের পক্ষে নয় যে ওর সাথে আরো কিছুটা সময় কাটাই,
কিংবা স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার জন্য ঠান্ডা মাথায় কিছু পরামর্শ করা যায়। আচমকা আমার নাম ধরে কোঁকিয়ে উঠলেন অর্গাইডস। কয়েক সেকেন্ডের জন্য চোখ ফিরিয়েছিলাম, আর তার মধ্যেই জানলার পিছনে দাঁড়ানো ফ্যাবিয়ানের ডান হাতে উঠে এসছে একটা সাইলেন্সার লাগানো পিস্তল। আমাদের কিছু করার বা বোঝার আগেই ট্রিগারে চাপ। তারপরই লুটিয়ে পড়লেন তিনি। আবার দৌড়ে যেতে গেলাম দরজার দিকে, কিন্তু বাঁধ সাধল ম্যাক্স। মনে করিয়ে দিল সময়ের কথা। বলল, যে গেছে সে গেছে, যারা এখনো যায়নি তাদের কথা ভাবো। ওদিকে এগোলে এদিকে একটা ফোন যাবে আর সব শেষ। স্পার্টান গুপ্তধন পাও কিংবা না পাও, দুটো ডেড বডি নিশ্চয়ই পাবে। নিজেকে এতটা অসহায়, এতটা অপরাধী আর কখনো মনে হয়নি আমার এর আগে। ফ্যাবিয়ানকে হয়তো বাঁচানো যায়, হয়তো হয়তো তার শরীরে প্রাণ অবশিষ্ট আছে। অর্গাইডসও দেখি ভেঙে পড়েছেন ভীষণভাবে। রাস্তার মাঝেই উবু হয়ে বসে পড়ে মুখ ঢেকেছে হাতের তেলোয়। কান্নার দমকে কেঁপে কেঁপে উঠছে ও। সন্তান ও পরম বন্ধু পরপর হারিয়ে সামলে ওঠা বড় দায়। হ্যামলিনকে সত্যি ভীষণ ভালোবাসতেন ফ্যাবিয়ান। নোটসগুলো এরকম ডান দিক থেকে বাঁ দিকে লেখা কেন? এটা কি অ্যারাবিক? শয়তান ম্যাক্সের কথায় গুরুত্ব না দিয়ে সদ্য বের করা প্রিন্ট আউটগুলো নিয়ে গেলাম স্যারের কাছে। আমরা 4 বৈজ্ঞানিকই আটকা পড়েছি ওদের মাফিয়া রাজের জালে। কেননা আমরা জেনে গেছি ওদের উদ্দেশ্য কি। তাছাড়া মুক্তি না পাওয়ার অন্য আরেকটা কারণ হলো হ্যামলিনের পেনড্রাইভে থাকা মূল্যবান ডেটা, যেগুলো ক্র্যাক করার মতো সামর্থ্য ম্যাক্সের মতো দুষ্কৃতী কিংবা তার দলের আর কারোরই নেই। প্রিস্টিনা থেকে এথেন্সে ফেরার পথেই পেনড্রাইভের ফোল্ডার খুঁজে কতগুলো স্ক্যান করা নোটবুকের পৃষ্ঠা পাওয়া গেছে। কাগজে কলমে সে লেখার হরফগুলো অনেকটা আরবির মতো হলেও সেটা প্রকৃতপক্ষে আরবি নয়। ডক্টর ওমারও তেমনটাই ভেবেছিলেন। তিনিও কিছুক্ষণ উল্টে পাল্টে দেখে খানিক বুঝে খানিক না বুঝে আবার স্যারের হাতে দিয়ে দিয়েছিলেন। স্যার বললেন, বুঝতে পেরেছ আশা করি। জানি এসব ব্যাপারে তুমি আমার থেকে অনেক বেশি জানো। এটা কি ভাষা? চালাকি না দেখিয়ে কি লেখা আছে কেউ কি বলবে আমাকে? ম্যাক্সের গলা শুনলেই আমার যেন কেমন মেজাজ হারিয়ে যায়। যথেষ্ট সংযত হয়ে কাগজটা ওর দিকে বাড়িয়ে দিয়ে বললাম, পড়তে পারলে নিজেই পড়ে নাও, নয়তো অযথা চেঁচিও না। তুমিও জানো আমাদের তুমি বন্দি রাখলেও বাধ্য রাখতে পারবে না। আর আমরাও বুঝে গেছি আমাদের ছাড়া গুপ্তধনের ব্যাপারে তুমি অসহায়। কাজেই ঠান্ডা মাথায় কাজ করতে দাও, কারণ প্রফেসর সুগ্রীব চ্যাটার্জি বন্দি দশাতে থাকলেও কারোর হুকুম আর মেজাজ পছন্দ করে না। মাইন্ড ইট। ধমকটা কাজে দিল। ম্যাক্স চুপ করে যেতেই ডক্টর ওমারকে উদ্দেশ্য করে বললাম, এটা আরবি হলেও ভাষাটা কিন্তু গ্রিক। প্রাচীন ইজিপ্টের বণিকেরা হায়ারোগ্লিফিকের বদলে এই ভাষাটার ব্যবহার করতে শুরু করে। তবে গ্রিসে এর ব্যবহার শুরু করেন মহান পণ্ডিত হেরোডোটাস। উনি এই হরফেই লিখতেন। এর নাম ডিমোটিক। তাই এগুলো তো হ্যামলিনেরই নোটস নাকি? সেটাই তো। একজন জ্ঞানী ভ্রমণ পিপাসু শিল্পী মানুষের মনে কত কি যে চলে। ছেলেটা লিনিয়ার বিকে সহজ পাঠ্য অথচ সাধারণের আড়াল রাখতে ডিমোটিক ব্যবহার করেছে। যতটা পড়লাম সবটাই এই একই হরফের লেখা। তবে মূল শিলালিপির শেষের কিছু প্যানেলের অনুদিত লেখা এই নোটসে হয়তো মিসিং, আর নয়তো হ্যামলিন সেগুলো কমপ্লিট করেনি। তুমি পড়েছো সেগুলো? পড়েছি আর বুঝেওছি খানিক। যদিও ধাপে ধাপে না এগোলে চলবে না। প্যানেলের শুরুর দিকের যে লেখাগুলো আমি পড়লাম আর হ্যামলিনও যেগুলো অনুবাদ করেছে তার মধ্যে প্রাচীন নাম ব্যবহার করে কয়েকটা বিশেষ বিশেষ স্থান আর দিকের উল্লেখ করেছে। আমাদের সেই পথ ধরেই যেতে হবে। কোন কোন জায়গার নাম পেয়েছো? বর্তমান তুরস্ক, ক্রিট আর সালামিস। আর দিক?
ওই তিনের মধ্যে আমাদের সবচেয়ে নিকটবর্তী স্থান থেকে দক্ষিণ পূর্বে সমুদ্রের মাঝে। তার মানে সালামিস আইল্যান্ড থেকে? ঠিক। স্যারোনিক গালফের পথ ধরে আজিয়ান সাগরের বুকে। স্যার ও ডক্টর ওমারকে অক্ষত অবস্থায় ফিরে পেয়ে মনটা খানিকটা আশ্বস্ত হলেও ফ্যাবিয়ানের আত্মহত্যার দৃশ্যটা কিছুতেই ভুলতে পারছিলাম না। চোখের সামনে বারবার মুখটা ভেসে উঠছিল। জানি না কেন লোকটার বিষয়ে কিরকম একটা অস্বস্তিকর কৌতূহলের রেশ রয়ে গেছে মনে। হ্যামলিনের মতোই ওই মানুষটার কাছেও জানার মতো অনেক কিছুই ছিল, শেখার ছিল অনেক কিছু, কিন্তু নিষ্ঠুর নিয়তি সে বিষয়টা থেকে সারা জীবনের জন্য বঞ্চিত করলো আমাকে। আমাদের জলযানের নাম গোল্ডেন হক। ম্যাক্সের অসামাজিক গ্রুপের মুখোশধারী সামাজিক দিকটার এক টুকরো বেশ নাটুকে নজির দেখলাম এর মধ্যে। নানা রকম সমাজসেবায় নিযুক্ত এরকম পরিচিতি দেখিয়ে তারার আলে সালামিসেও নিজেদের সমাজবিরোধী কার্যকলাপ দিব্যি চালিয়ে যাচ্ছে এরা। আমাদের এই বোটটাও নাকি স্কুল কলেজের পড়ুয়াদের সুলভে সমুদ্র ভ্রমণের জন্য ব্যবহার করা হয়। বোটের লোকজন বলতে আমরা 4 গবেষক ও ম্যাক্স ছাড়াও ওদের গ্রুপের 9 জন বলিষ্ঠ লোক। সালামিসের পোর্ট ছাড়ার প্রায় সঙ্গে সঙ্গেই ওরা প্রত্যেকেই সর্বক্ষণ অস্ত্র নিয়ে ঘিরে রেখেছে আমাদের 4 জনকে। স্যাটেলাইট ম্যাপে খুঁজে দেখেছি আমরা সমুদ্রপথে সালামিস দ্বীপের দক্ষিণ পূর্ব বরাবর আর যে দূরত্ব অনুযায়ী চলেছি সেদিকে কোনো রকম ভূমিখণ্ডের ছবি ম্যাপে দেখা যায় না। অথচ জানি সে দ্বীপ রয়েছে, জানি স্পার্টানদের গোপনীয়তা ভ্রান্ত নয়। হ্যামলিনের হতাশা অমূলক নয়, ওর এবং ফ্যাবিয়ানের মৃত্যু অহেতুক নয়। নোনা জলের বুকে ভাসতে ভাসতে পিছনে ফেলে আসা সালামিসের দিকে তাকিয়ে দুষ্কৃতীদের ঘেরাটোপের মধ্যেও ভাবুক হয়ে গিয়েছিলাম ক্ষণিকের জন্য। ফ্যাবিয়ানের মতোই যেন ফেলে আসা ইতিহাসকে জলছবির মতো দেখতে পেলাম সেই মুহূর্তে। মনে হলো বন্দরের দিক থেকে যেন ঝড়ের গতিতে এগিয়ে আসছে অসম সাহসী অ্যাথিয়ানদের নৌবহর। শয়ে শয়ে হাতে টানা দাঁড়গুলো দেখে রণতরীগুলোকে মনে হচ্ছে যেন অবিকল জলচর পঙ্গপালের ঝাঁক। উল্টো দিকে জেরাক্রেসের উন্মত্ত ফরাসি প্রতিপক্ষ। দোর্দণ্ড প্রতাপ অ্যাথিয়ানদের সেনাপতি থেমিস্টোক্লেসের নির্দেশে গ্রিকরা ডুবিয়ে দিতে লেগেছে একের পর এক ফরাসি জাহাজ। থার্মোপলির যুদ্ধে ফরাসিদের হাতে রাজা লিওনাইডস শহীদ হলে পর সালামিসের যুদ্ধে গ্রিকদের হাতে এভাবেই নাকি 400 জাহাজ খুইয়েছিল ফার্সিরা। সুগ্রীব। পেছন ঘুরে দেখি আমার ভাবনায় ছেদ রেখেছেন প্রফেসর আর্গাইডস। একটা বাদামি রঙের চামড়ার ডায়েরি সে এগিয়ে দিচ্ছে আমার দিকে। হাতে নিয়ে বুঝলাম এ সেই 1 শতাব্দী জুড়ে বরফে চাপা পড়ে থাকা মৃত সৈনিকের ডায়েরি। ঐতিহাসিক সংগ্রহ বটে একটা। পৃষ্ঠাগুলো বিবর্ণ প্রায়, পেন্সিলে লেখা কিছুই প্রায় বোঝার উপায় নেই। তবুও ডিসেম্বরের কয়েকটা পাতা অতি কষ্টে উদ্ধার করতে পারলাম। বুঝলাম যে লিখেছে তার ডায়েরি লেখার হাত নতুন হলেও ভাব প্রকাশের ভঙ্গি অত্যন্ত পরিণত। অতি কষ্টে পড়ে এটুকু বুঝলাম 13ই ডিসেম্বর 1916 সালের হোয়াইট ফ্রাইডের দিনই মৃত্যুমুখে পড়েন ওই সৈনিক। কসোভো থেকে ফেরার পর আরও যেন চুপচাপ হয়ে গেছে অর্গাইডস। নজরবন্দি অবস্থায় স্যার আর ডক্টর ওমারও কথা বলার মেজাজে নেই। অথচ সামনে এত বড় একটা অভিযান, কিভাবে কি পরিচালনা করব কিছুই বুঝে উঠতে পারলাম না। হিসেব বলছে আর মাত্র 3 ন্যাটিক্যাল মাইলস। ম্যাক্সের স্বর শুনে সামনের দিকে তাকিয়ে দেখলাম বাইনোকুলারের লেন্সে এগিয়ে আসা দিগন্তের দিকে দূরে আবছায়ার মতো দেখা যাচ্ছে একটা টিলা পাহাড়ের চূড়া। মেঘাচ্ছন্ন ধোঁয়াশার চাদর আধিভৌতিক রূপ নিয়ে প্রাক সন্ধ্যার অন্ধকারে যেন জড়িয়ে রয়েছে দ্বীপটাকে।
বোধহয় বৃষ্টি হচ্ছে সেখানে, শুধু সেই দ্বীপের আকাশটুকু জুড়ে। আমরা কি ঠিকঠাক এসেছি? হ্যাঁ, হিসেব ঠিকই আছে। উত্তরটা দিলেন ডক্টর ওমার। দূরত্বের হিসেবে হেরফের বোধহয় অতি ন্যূনতম, তবুও আমরা সঠিক পথেই এসেছি এ বিষয়ে সামান্যতম সন্দেহও নেই। শিলালিপির বয়স অনুযায়ী তার লেখনীতে দূরত্বের একক সম্পর্কে স্পষ্ট কোনো ধারণা লেখা নেই, কিন্তু সালামিস থেকে এই দ্বীপ পর্যন্ত পৌঁছনোর মাঝের দিন ও রাতের হিসেব দেওয়া হয়েছে। দাঁড় টানা নৌকার গতি আর দিন রাতের সময় নিয়ে গাণিতিক সুসম্পর্ক স্থাপন হলেই দূরত্বের হিসেবটা প্রায় ঠিকঠাকই এসছে। দ্বীপের দৃশ্যমানতা বাড়তে থাকার সঙ্গে সঙ্গে আকাশের গায়ে কালি লেপন হতে শুরু করলো, যেন রাত হচ্ছে। একই সাথে শুধুমাত্র দ্বীপের আকাশ থেকে বাড়ি বর্ষণ করা কালো মেঘেদের দল বুভুক্ষু শিকারীর মতো পুরনো লক্ষ্য ছেড়ে যেন সহসা ঘুরে তাকালো আগন্তুক সোনালি ঈগলের দিকে, মানে আমাদের দিকে। সনসন করে ক্রমে বাড়তে থাকা হাওয়ার ধাক্কায় চোখ খুলে থাকা যায় না। ক্ষণিকের মধ্যে আমাদের দাঁড়িয়ে থাকাও বিপজ্জনক মনে হতে লাগলো। আপাত দৃষ্টিতে স্কিজোফ্রেনিক ফ্রেডরিক ফ্যাবিয়ান হয়তো সত্যিই ভবিষ্যৎ দ্রষ্টা ছিলেন। এই বিপদের আঁচ করেই হয়তো লোকটা শেষবারের মতো সতর্ক করেছিলেন আমাদের। ফুঁসে ওঠা মেঘ আর তার ভেতরে জিউসের ক্রমাগত অস্ত্র নিক্ষেপ যেন আমাদের মৃত্যু ভয়হীন মনেও ভীতির সঞ্চার করল। গুপ্তধনের দ্বীপ যে এভাবে স্বাগত জানাবে সেটা আমরা আশাও করিনি। নাকি ডেল্টা লকেট সঙ্গে থাকলেও আমাদের কেউই শুদ্ধ স্পার্টান নই, সেই কারণে ক্ষিপ্ত হয়েছে প্রকৃতি। হুঁশিয়ারি দিচ্ছে, ফিরে যাও তোমরা। আকস্মিক তুফানের দাপটে অনেক ভাবনাই মাথায় খেলতে লাগলো। তার মধ্যেই ম্যাক্সের চিৎকার। বোটের ক্যাপ্টেনকে সে বলছে, ইঞ্জিন বন্ধ করো তাড়াতাড়ি, ইঞ্জিনটা বন্ধ করো তাড়াতাড়ি। উত্তাল হতে থাকা পসাইডনের ঢেউ আমাদের গোল্ডেন হককে কোলে তুলে নিয়ে মেতে উঠল চরম এক রসিকতার খেলায়। বেশ অনেকক্ষণ চলতে থাকলো সেই মরণ খেলা। সাথে সূচের মতো আঘাত করতে থাকে তীক্ষ্ণ বৃষ্টির ধার। দোল খেয়ে ভাসতে ভাসতে দূরে গিয়ে আবার কাছে ভেসে এসে বোট যতক্ষণে বালিয়াড়ির গায়ে আশ্রয় নিল, ততক্ষণে দ্বীপের গায়ে সন্ধ্যা অতীত হয়েছে। জলের নিচে পাথরে গুঁতো লেগে বেজায় জখম হয়েছে জলযানটা। বৃষ্টিপাত কম হতে হতে রাত বাড়তে লাগলো, তাই সকাল হওয়ারই অপেক্ষা করলাম আমরা। ম্যাক্সের আদেশে ভেজা মাটিতে চটজলদি তাঁবু লাগানোর কাজ শুরু হতে আমরাও খানিকটা আশ্বস্ত হলাম। অবশ্য এই স্বস্তি যে দীর্ঘস্থায়ী নয় তা মনের মধ্যে বদ্ধমূল করেই রেখেছিলাম। মৌখিক শর্ত অনুযায়ী অভিযান সম্পন্ন হওয়ার পর আমাদের মুক্তি পাওয়ার কথা দেওয়া হয়েছে, তবে এই ধরনের মানুষের কাছে সেসব আশা রাখাও বোকামি। কিন্তু কখনো কখনো এরকম বোকামিটা শিক্ষিত ও বুদ্ধিমান মানুষ মাত্রও ঘটে। নিজস্ব বিশ্বাসের বেড়াজাল ছিঁড়ে নিয়তি নামক কিছু একটা সহায় হয়ে ওঠে বুদ্ধিমত্তার কাছেও। হয়তো এই অবস্থাটাও সেরকমই কিছু একটা। তাঁবুর পর্দার বাইরে রাতের এক টুকরো খোলা আকাশ দেখা যাচ্ছিল। অদ্ভুতভাবে সন্ধ্যের ঘন মেঘ সরে গিয়ে ঝকমক করছিল তারাদের অপার্থিব জগৎ। একটা বুঝি তারা খসে পড়ল নিমেষে, চোখের পলকে। আমার পাশে সুগ্রীব অকাতরে ঘুমোচ্ছে তখন। একবারের জন্য মনে হলো এই বুঝি সেই ছোট্ট সুগ্রীব। ছেলেবেলায় মরুতের পাশে যেভাবে নিশ্চিন্তে ঘুমিয়ে থাকতে দেখেছি, ঠিক তেমন। আকাশের দিকে তাকিয়ে মরুতের চেহারাটা কল্পনা করার চেষ্টা করলাম। দেখি আবছা আবছা মনে আসে
আমি কি তাহলে আমার সবচেয়ে কাছের বন্ধুকে ভুলে যেতে বসেছি? হয়তো সুগ্রীব ঠিকই বলে, স্যার এবার আপনার বিশ্রাম নেওয়া উচিত। কিন্তু পাগল ছেলেটাকে কিভাবে বোঝাবো যে মরুদকে আমি কথা দিয়েছিলাম নীলাম্বর প্রজাপতি আপন সন্তানের মতো সর্বক্ষণ ছায়া দিয়ে আগলে রাখবে তার বন্ধু পুত্রকে। কি সব ভাবছি আমি! যে কারণে ঘুমটা ভেঙে গেল সেটা লেখার বদলে আবোল তাবোল লিখে চলেছি তখন থেকে। আমার ঘুম ভীষণই পাতলা, যে কারণে ঘুমের মধ্যেও একটা ক্ষীণ সুরেলা শব্দ পেয়ে জেগে উঠলাম। প্রথমে ভেবেছিলাম বুঝি কোনো রাত জাগা পাখির ডাক, কিন্তু কান খাড়া রেখে বুঝলাম শব্দের সুর যেন ছন্দ নিয়ে বদলাচ্ছে, এবং তা আরো রহস্যজনক হয়ে উঠল যখন বুঝলাম তা কোনো বাঁশি গোত্রীয় যন্ত্র থেকে বেরিয়ে আসছে। তাঁবুর ভেতরে হালকা চাঁদের আলো ঢুকছে, তাতে দেখি সুগ্রীবের পাশে অর্গাইরাস আর ওমরও গভীর ঘুমে আচ্ছন্ন। তাঁবুর মধ্যেকার বন্দুকধারী অতন্দ্র প্রহরীরাও তথৈবচ। ওদিকে সেই অদ্ভুত সুরের মায়া তখনও অব্যাহত। বেরিয়ে পড়লাম তাঁবু ছেড়ে। বলা ভালো, সেই বাঁশির জাদুতেই মোহিত হয়ে সৈকত ছেড়ে ধেয়ে গেলাম অচেনা দ্বীপের দিকে। সামনের গাছপালাগুলো থেকে কেমন একরকম গন্ধ আসছে, না ঠিক বুনো গন্ধ নয়, তবে অস্বস্তিকর গন্ধও নয়। গাছপালার ভেতরে যতই এগোতে থাকি ততই আরো স্পষ্ট হতে থাকে সেই মোহন বাঁশির সুর। আমার পায়ের শব্দ একসময় একটা বড় গাছের সামনে গিয়ে থামতে এবার বাঁশিও থামল। বুঝলাম বাদক আমার উপস্থিতি টের পেয়েছে। এও বুঝলাম আমাকে ডেকে আনার উদ্দেশ্যও সফল হয়েছে তার। কিন্তু কে সে? সুরেলা শিল্পীকে কিন্তু দেখতে পেলাম না। বদলে কি এক অদ্ভুত ঘষা ঘষা স্বরের ভাষা কানে এলো। সে ভাষা মোটেও আমি বুঝি না, তবে আশ্চর্যভাবে প্রত্যেকটা কথার অর্থ আমি বুঝতে পারলাম। যেন কোনো অলৌকিক ক্ষমতায় সেই মানে আমাকে বুঝিয়ে দেওয়া হলো। প্রশ্ন এলো, এসেছ তবে? বললাম, হ্যাঁ, কিন্তু তুমি কে? উত্তরে খানিক ঘষা হাসি কানে এলো। জবাব পেলাম, আমি একজন হতভাগ্য নির্বাসিত আর্ক্যাডিয়ান, তোমার শুভাকাঙ্ক্ষী। তুমি সামনে আসছো না কেন? প্রয়োজন হলে আসব। তাছাড়া আমি মোটেও তোমাদের মতো অপরূপ দর্শন নই, দেখে ভয় পেতে পারো। এই মুহূর্তে তাই আমার সামনে না আসাটাই শ্রেয়। তোমার বাঁশির সুর সত্যি সুমধুর। বুঝতে পারছি সঙ্গীতের উপর অসম্ভব জ্ঞান রয়েছে তোমার। তা আছে, নইলে কি আর এমনি স্বয়ং ভ্রাতা অ্যাপোলোকে সঙ্গীতের প্রতিযোগিতার স্পর্ধা জানাই? আর ওটা বাঁশি নয়, ও আমার চিরন্তন প্রেমিকা স্ট্রিংস। আমার কুৎসিত রূপ দেখে পরীদের ভিড়ে মিশে যাওয়া এক অপরূপা বাঁশির ছদ্মবেশে আমার চিরসঙ্গিনী। চমকে উঠলাম আমি। গাছের আড়ালে থাকা আগন্তুক কি বলে চলেছে এইসব? প্রথমে মনে হলো হয়তো মজা করছে কেউ, পরক্ষণেই ভুল ভাঙল। গাছের আড়ালে যেটুকু চিলতে জ্যোৎস্না পড়েছে তাতে একটা ভেড়ার মতো খুরবলা লোমশ পায়ের খানিকটা
আর মাথার দিকে বাঁকানো শিঙের সামান্য বুঝতে পারলাম। আবার সেই কণ্ঠ। অবাক হইও না, যা ভাবছ আমি তাই। আমি ইউনানের অতি প্রাচীন অরণ্যদেব প্যান। পিতৃব্যের সম্মানার্থে আদেশপ্রাপ্ত হয়ে যুগান্তর যাবৎ একাকী নিবাস করি এখানে। অশরীরী রূপে বিচরণ করে বেড়াই এই নির্জন প্রান্তরে, যেখানে নির্বাসিত হয়েছিলাম আমি। শোনো, তুমি আমার বাঁশির সুরে আকৃষ্ট হতে পেরেছ কারণ তুমি ওই মনুষ্যকুলের মাঝে সর্বাপেক্ষা পরিণত এবং প্রবীণ জীব। তোমাকে আগাম বিপদ সম্পর্কে সচেতন করা আমার কর্তব্য। তুমি অতি উন্নত মনস্ক, অবশ্যই বুঝতে পারছো যে উদ্দেশ্য নিয়ে তোমাকে এখানে আনা হয়েছে তাতে আমি বিশেষ প্রসন্ন নই, তাঁরাও নয়। কিন্তু যেহেতু এই দ্বীপে তোমাদের প্রবেশ অনধিকার নয়, তাই আমি চাইলেও তোমাদের বাধা দিতে পারি না। সাবধানে এগিও, নির্ভয়ে যেও, এই আশ্বাসটুকু আমি আমার পক্ষ থেকে দিতে পারি। বাকি অনিয়ম দেখলে শাস্তি পেতেই হবে। তবে জানি তুমি সে ভুল করবে না, তাই নির্বিঘ্নে কাজ শেষে বেরিয়ে যেও সেই পথে যে পথে আমি গিয়েছি, যে পথে লিওনাইদাস গিয়েছে। পথ তুমি খুঁজে পাবেই। হতবুদ্ধি হয়ে আমি চুপ করে রইলাম। মনের কোণে কোথাও যেন সামান্য ভয় কিংবা সম্ভ্রমের আভাসও জেগে উঠল। কিছুক্ষণ পর পায়ের কাছে কিছু যেন একটা এসে পড়ল গাছের পিছন দিক থেকে। সঙ্গে আবার সেই স্বর, উৎকৃষ্ট জীব হিসেবে এটা উপহার রইল তোমার জন্য। এই জিনিস অসাধু মানুষের হাত থেকে গোপনে রেখো। আর এই সামান্য পাথরের অসামান্য কার্যকারিতা জানতে সামনের গাছের একটা পাতায় একবার ওকে ছুঁয়ে দেখো। প্যানের আদেশ মতো তাই করলাম। আর তখনই ভয়ানক বিস্ময়ের সঙ্গে জানলাম কি এক অমোঘ বস্তু আমার হাতে এসে উঠেছে অবশেষে। গাছের একটা পাতা ছিঁড়ে পাথরখানা তাতে ছুঁয়ে দিতেই নিমেষের রং বদলে গেল পাতাটার। চাঁদের রূপলি আলোতেও চমকে উঠল সোনালী বর্ণের পাতাটা। আমি বললাম, এ তো পরশ পাথর। হ্যাঁ, আমার পরম বন্ধু মেডাসের স্পর্শধন্য পাথর। এই দিয়ে তুমি জীবকুলের মঙ্গল করো, আর্তজীবের দুঃখ হরণ করো। কেবলমাত্র অ্যাপোলো আর পসাইডনের কাছে এর ক্ষমতার কোনো রকম অস্তিত্ব থাকে না। এখন আমি আসি। কখনো প্রয়োজন মনে হলে বাঁশির সুরে আবার ডাক পাবে তুমি। মনে রেখো জ্ঞানী, পাথর যেন হাত থেকে হাতে স্থানান্তরিত না হয়। ভোরে প্রথম ঘুমটা আমারই ভাঙল। বৃষ্টি আর নামেনি, তবে আকাশের মেঘাচ্ছন্ন ভাবটা একটা মরা দিনের মতো জিয়ে রেখে দিল সারা সকালটাকে। তাঁবুর ভিতর বাকিরা সবাই তখনও ঘুমিয়ে। পাশে স্যারের দিকে নজর পড়তে দেখি হ্যামলিনের পাওয়া সেই পুরনো ডায়েরিটা হাতের ভেতর জড়িয়ে রেখে ঘুমোচ্ছেন তিনি। মনে হলো যেন কিছুক্ষণ আগেই ঘুমিয়েছেন। ডায়েরিটা এত ভোরে নিয়ে বসার কোনো কারণ খুঁজে পেলাম না আমি। তবে সন্তর্পণে টেনে নিয়ে ডায়েরির পৃষ্ঠার ভেতর পেন আর তার সঙ্গে একটা ভাঁজ করা কাগজে কৌতূহল পেলাম। হয়তো জরুরি কিছু লিখে রেখেছেন। অন্যের ডায়েরিতে ব্যক্তিগত কিছু লিখে রাখবেন না জ্ঞান করেই বিনা অনুমতিতেই কাগজটা খুলে পড়তে ওপরের ঘটনাটা জানতে পারলাম। পরিষ্কার বাংলায়, অথচ মিরর রাইট করা। এ লেখা আয়নার সাহায্য ছাড়াও পড়তে অসুবিধা হয় না আমার। বিস্ময় ও চমক নিয়ে যখন পড়া শেষ করছি
স্যার ততক্ষণে জেগে উঠেছেন এবং ইশারায় তাঁবুর বাইরে আসতে নির্দেশ করলেন। সুগ্রীব, আমি জানি না গত রাতে আমার ঠিক কি হয়েছিল, কিন্তু স্বপ্নের ঘোর আর বাস্তব যেটাই বলো, আমি গ্রিক দেবতা প্যানকে সত্যি দেখেছি। এই দেখো সেই পরশ পাথর। আপনি এত বিচলিত হবেন না স্যার, আপনাকে অবিশ্বাস করার মতো অপদার্থও আমি নই। দেখি ওটা। খবরদার সুগ্রীব, এই জিনিস হাতে হাতে নেওয়া যাবে না, তাহলেই সমূহ বিপদ। আমার ধারণা এই পাথর কারো হাতে থাকাকালীন তার দ্বারা স্পর্শ হওয়া সবকিছুতেই একই কাজ করে। তার চেয়ে বরং এটার গুণ দেখো। কথাটা শেষ করতেই স্যার একটা পাতা ছিঁড়ে আবারও স্পর্শ করলেন পাথরটায়। এর পরবর্তী দৃশ্যটা সত্যিই আমি চাইলেও ভুলতে পারবো না। মিডাসের মহিমায় মুহূর্তে রং পাল্টে জৈব সবুজ বস্তুটা বদলে গেল হরিদ্রাভ ধাতুতে। ভোরের সূর্য প্রতিফলিত হয়ে উঠল তাতে। ম্যাপে না থাকা দ্বীপের উপকূলে সকালবেলা। কি হচ্ছে ওখানে? ম্যাক্সের ডাক শুনে সোনার পাতাটা আর পাথরটা দুজনেই দুজনের হাতের মধ্যে লুকিয়ে ফেলেছি। শয়তানটা কিছু বুঝতে পারেনি বুঝে নিশ্চিত হলাম। বন্দুকধারীরা আবার প্রস্তুত হয়েছে ইতিমধ্যেই। ওদিকে তাঁবুর ভেতর থেকে সদ্য ঘুম ভেঙে জাগা দুই বৈজ্ঞানিককে প্রায় গলা ধাক্কা দিয়ে বের করে দাঁড় করানো হলো। সম্ভব হলে আজকের মধ্যেই এই গুপ্তধন খুঁজে বার করতে হবে। চলো, সময় আগে অনেকটা নষ্ট হয়ে গেছে। তোমার শিলালিপি কি বলছে প্রফেসর? ম্যাক্সের এই কথার কোনো উত্তর করতে পারলাম না, শুধু আঙুল তুলে ইঙ্গিত করলাম টিলা পাহাড়টার দিকে। গুপ্ত সম্পদের ঠিকানায় শিলালিপির শেষ প্যানেলে পাহাড়ের কথাই লেখা রয়েছে। বিশ্বখ্যাত 4 গবেষক এক মহৎ উদ্দেশ্য পালন করছে জঘন্য খুনি শয়তানদের জন্য। ব্যাপারটা ভাবতেই রাগে গা জ্বলে উঠল আমার। পথে নাম না জানা নানা ধরনের গাছ, যেগুলোর অনেক কটাই আগে কখনো প্রত্যক্ষ করিনি আমরা, বা বলা ভালো আমাদের কেউই করিনি। আধা ঘন্টা মতো পথ চলার পর ম্যাক্সের 3 সঙ্গী ক্লান্ত হয়ে পড়ল। পিঠের ব্যাগ ও বন্দুক নামিয়ে রেখে তারা মাটির ওপরই বসে পড়ে, আর এক পাও এগোতে তারা প্রবলভাবে নারাজ। শক্ত সমর্থ 3 জন জোয়ান এভাবে ক্লান্ত হয়ে পড়াটা ভারী অস্বাভাবিক। ওদের ক্লান্তির কারণ বুঝতে গিয়ে লক্ষ্য করলাম প্রত্যেকেরই ঘাড়ের কাছে কোনো কাঁটা কিংবা সূচলো কিছুর আঘাতে সদ্য ক্ষত তৈরি করা হয়েছে। বারবার তারা সেখানে হাত দিচ্ছে আর জ্বালায় কোকিয়ে উঠছে। পিছনের কিছু কিছু গাছে কাঁটা চোখে পড়ছে, কিন্তু সেই গাছের একটাও আমাদের কারো চেনা নয়। হতে পারে সেই কাঁটায় কোনো বিষাক্ত রাসায়নিক রয়েছে। লোকগুলো দুষ্কৃতী হোক কিংবা সাধারণ মানুষ, আমাদের কর্তব্য হিসেবে ফার্স্ট এইড দিয়ে সুস্থ করার চেষ্টা করতে লাগলাম। প্রয়োজনীয় ওষুধ দিয়ে কিছুক্ষণ বসে অপেক্ষা করছি, এমন সময় ফিসফিস করে ডক্টর ওমরের ডাক। লোকটার মুখের দিকে তাকাতে দেখি চেহারায় কেমন একটা অদ্ভুত ভীতির সঞ্চার হয়েছে। দলের অন্যান্যরাও ডক্টর ওমরের দৃষ্টিপথের দিকে তাকিয়ে স্থির হয়ে রয়েছে। সেদিকে চেয়ে প্রথমটা খানিক অবাক হলাম, তারপর ভীষণ রকম চমকে উঠলাম। আমাদের ফেলে আসা পথের দিকে আমাদের চেয়ে কিছু গজ দূরে অদ্ভুত একটা জীব চুপ করে দাঁড়িয়ে। যেমনটা আমরা ওকে দেখে অবাক হয়েছি, তেমনটা সেও আমাদের দেখে অবাক হয়েছে ভারী। সকাল থেকে আবার ফিরে আসা মেঘলা দিনের আলোয় আমিও স্থির হয়ে চেয়ে রইলাম ওই ভয়ানক দর্শন বাইসনের মতো প্রাণীটার দিকে। ক্রেটান বুল! প্রাণীটা যে গ্রিক পুরাণের অপরাজেয় সেই ষাঁড়ের মতোই একটি প্রাণী, তা নিয়ে কোনো দ্বিধা নেই। শক্ত ঘাড় আর উঁচু পিঠের পিছনে বিশাল এক আসুরিক বপু।
ক্ষণে ক্ষণে পেছনের লেজটা দোল খাচ্ছে প্রবলভাবে। বাঁকানো শিংওয়ালা মাথাটাও ঝাঁকুনি দিতে শুরু করেছে প্রাণীটা। বোঝাই যাচ্ছে আগন্তুক দেখে ভারী অসন্তুষ্ট হয়েছে সে। তবে লক্ষ্য করলাম তার লক্ষ্য আমি বা স্যার নই, সে লক্ষ্য স্থির করেছে ম্যাক্স আর তার লোকজনের দিকে। পুরাকালে হেরাক্লিস এরকমই এক ষাঁড়কে জব্দ করলেও বর্তমানে এর থেকে পরিত্রাণ পাওয়ার গতি কি হবে সেটা বুঝতে পারলাম না। তবে যেই ভুলটার আশঙ্কা করেছিলাম সেটাই হলো। মাথা মোটা বুদ্ধি নিয়ে প্রাণীটার দিকে দুম করে কয়েক রাউন্ড গুলি চালিয়ে বসল ম্যাক্স। হয়তো সে আহত হয়েছে, নয়তো চরম বিরক্ত হয়েছে, ঠিক বুঝতে পারলাম না। ঠিক বোঝা না গেলেও ভয়ানক ক্রুদ্ধ যে হয়েছে সেটা বোঝা গেল। নিমেষে মাটির মধ্যে পা ঘষে সে তেড়ে এলো আমাদের দিকে। স্যার চিৎকার করে উঠলেন, ছড়িয়ে ছিটিয়ে দৌড়ো, একসাথে একই দিকে এগোলে পরে বিপদ বাড়বে। দেখলাম অসুস্থ তিনজনও কিভাবে জানি অসুস্থতা ঝেড়ে ফেলে দৌড় দিয়েছে পিছনে। তারও পিছনে গুরুগম্ভীর ষাঁড়ের গর্জন। ঘণ্টা দেড়েক পর জঙ্গলের গভীরে একটা ফাঁকা জায়গায় কাকতালীয়ভাবে একে একে সবাই একত্র হলাম। ষাঁড়ের ভয়ে পালিয়ে গিয়ে পথ খুঁজে একই জায়গায় উপস্থিত হতে পেরেছি সকলে। কিন্তু সেই তিনজন অসুস্থ লোকের কোনো হদিশই মিলল না। হতভাগ্যরা নয় একেবারেই পথ হারিয়েছে, আর নয়তো জঙ্গলি ষাঁড়ের গুতোয় মারাই পড়েছে। তাদের খুঁজে বার করার ব্যাপারে ম্যাক্সের কোনো আগ্রহ নেই। দ্বীপের আয়তন ছোট হলেও এর মধ্যে দিয়ে পথ করে এগিয়ে চলাটা বেজায় কঠিন। এ দ্বীপ সত্যিই বড় ভয়ানক। শিলালিপির বক্তব্য অনুযায়ী হয়তো প্রকৃতই পুরাকালে মেডুসার কাটা মুন্ডুর গলা বেয়ে রক্ত পড়েছিল দ্বীপের মাটিতে। বড় বিষাক্ত সরীসৃপ আর কীটের বাস এখানে। এরপর আবার চলা শুরু করার বেশ কিছু সময় পর কালো মেঘ যেন আরও ঘন অন্ধকার করে নেমে আসতে লাগল। সঙ্গে আবারও মেঘের মধ্যে চোখ রাঙানি, ফোঁটা ফোঁটা জল। কাজেই বাধ্য হয়েই ফাঁকা জায়গা দেখে আবার তাঁবুর আশ্রয় নিতে হলো। তিনজন লোক ইতিমধ্যেই খুইয়েছে ম্যাক্স। বারংবার বাধা পাওয়ায় মনের মধ্যে বোধহয় হেরে যাওয়ার আশঙ্কা উঁকি দিচ্ছে, যে কারণে মুখে একটা বিরক্তির ছাপ। তাঁবুর ভেতরে বাকি পাঁচজনকে চোখের ইশারায় আরও বেশি সতর্ক থাকতে বলে মাঝে মাঝে আর চোখে তাকায় আমার দিকে, আর বুঝি মনে করে এথেন্সের গলিতে আমার হাতে মোক্ষম মার খাওয়ার কথাটা। তারপরেই চোখ নামিয়ে নেয়। বুঝতে পারি আমাদের উভয়েরই সাহসিকতা এবং বাধ্যবাধকতার পরিসীমা বন্দুকের সামনে এবং পিছনে। দুপুরের দিকে তাঁবুর মধ্যে বসে থেকে কখন যেন ঘুমে ঢলে পড়েছিলাম। ঝোড়ো নোনা বাতাস আর বৃষ্টির জলে অতিরিক্ত ঠান্ডা যেন জড়িয়ে ধরতে লাগল। কতক্ষণ জানি না, ঘুমিয়ে থাকতে থাকতে একসময় ঘুমটা ভাঙল। মনে হলো বৃষ্টির চেয়েও শীতল কিছু একটা শরীরে শিহরণ দিয়ে যাচ্ছে যেন। আধো ঘুমের মধ্যেই অনুমান করেছিলাম নতুন বিপদ। আমি জানি সে কিসের শীতলতা। স্নায়ুকে ভীষণ রকম ঠান্ডা রেখে চোখ খুলতেই দেখলাম আমার কোটের ভেতর নিরাপদ উষ্ণতায় ক্ষণে ক্ষণে লাল চেরা জিভ বের করছে একটা বিষধর সরীসৃপ। হর্নড ভাইপার, দেখতে অনেকটা আমাদের দেশীয় চন্দ্রবোড়ার মতো। অতি সন্তর্পণে কোটটা খুলে দলা পাকিয়ে নিয়ে ছুঁড়ে দিলাম তাঁবু থেকে অনেকটা দূরে। সেই সঙ্গে তাড়াতাড়ি বন্দুক উঁচিয়ে উঠে দাঁড়ালো ম্যাক্সের দুই ঘুম ভাঙা অতন্দ্র প্রহরী। প্রফেসর, মাঝে মাঝে বড় ভয় ধরিয়ে দাও তুমি। ম্যাক্সের কথায় একটু তাচ্ছিল্যের মুচকি হাসি দিয়েই আবার গম্ভীর হয়ে গেলাম। তাঁবুর মধ্যে আরও কতগুলো এইরকম সাপ ঘুমন্ত লোকজনগুলোর দিকে এগোচ্ছে। বৃষ্টির কারণে গরম জায়গা খুঁজতে বেরিয়েছে তারা। আমি সতর্ক করার আগেই দুই বন্দুকধারী চঞ্চল হয়ে ওঠায় ছোবল খেয়েছে নিমেষে। ক্লান্ত বিধ্বস্ত মানুষ
কতক্ষণই বা জেগে থেকে পাহারা দেবে। তড়িঘড়ি সাবধানতার সঙ্গে তাঁবু ছেড়ে বেরিয়ে আসলাম সকলে। সাপগুলোর মধ্যে বিষ রয়েছে, কিন্তু হিংস্রতা যেন একেবারেই নেই। ওরা আসলে আশ্রয় খুঁজছে, শিকার করার কোনো উদ্দেশ্য নেই। চলো চলো, বড় বেশি সময় নষ্ট হচ্ছে, আমরা এখনই এগোবো প্রফেসর। বৃষ্টিটা একটু কমতে দাও, নয়তো প্রত্যেকের অসুবিধা হবে। স্যারের কথায় মোটেও আমল দিল না ছেলেটা, উল্টে অত্যন্ত রূঢ়ভাবে চিবিয়ে চিবিয়ে আমাদের বলল, আমরা এখনই এগোবো। আশা করি কানে গেছে কথাটা। ম্যাক্সকে থামাতে আমি উত্তর দিলাম, নর্থ ইস্ট, ওদিকে জঙ্গল কম, ওদিক থেকেই এগোবো। সেই টিলা পাহাড়টার উপকণ্ঠে এসে হাজির হলাম বিকেল শেষের আগেই। শিলালিপির নির্দেশ অনুযায়ী স্পার্টান গুপ্তধনের ভাণ্ডার রয়েছে ওই টিলা পাহাড়ের নিচে। হ্যাঁ, ঠিক তেমনটাই লিখে রেখেছে হ্যামলিন। এ দ্বীপ যেমন বিপজ্জনক, ঠিক তেমনি অদ্ভুত। আরও অবাক করা কথা হলো যে খাড়া পাথুরে দেওয়ালের পিছনে সমুদ্র উপকূল যেমন বিপদসংকুল পাথুরে ভূমি, তেমনি বেজায় অসমতল। সেদিক দিয়ে দ্বীপে প্রবেশ করার উপায় নেই কোনোভাবেই। সন্ধ্যা নামছে, অথচ ম্যাক্সের তাতে কোনো ভ্রুক্ষেপই নেই। তার আদেশ অনুযায়ী তখনই নামতে হবে গহীন গুহা পথে। সঙ্গে অক্সিজেনের ব্যবস্থা রয়েছে, কাজেই দেরি করা মোটেই চলবে না। সেই মতোই এগোতে লাগলাম আবার। অদ্ভুত এক প্রহেলিকা। গুহামুখের ঢাকা পাথর সরিয়ে কয়েক ধাপ নিচে নামতেই গা শিরশির করে ওঠে। বুঝলাম এই দুর্গম পথ একার পক্ষে পাড়ি দেওয়া দুঃসাধ্য হওয়ার পাশাপাশি চরম মূর্খামিও বটে। অক্সিজেনের অভাবে আগুন জ্বলে না এক এক সময়। স্পার্টানদের হৃদয়ে যে কি গোয়ার্তুমি ছিল তাই আমি ভাবি। কি বা এমন জীবন শক্তি ছিল তাদের? এই ঘন অন্ধকারময় এক হাত দূরের জিনিস দেখতে না পাওয়া পথে কিভাবে অবলীলায় তারা স্থানে স্থানে অক্সিজেন ছাড়াই গুপ্তধনের ভাণ্ডারকে বহির্জগতের থেকে বাঁচিয়ে রেখে এসছে বহুকাল, শতাব্দীর পর শতাব্দী ধরে। আমরা এখন মাটি থেকে অনেকটা নিচে রয়েছি। সামনে পথ এবার ওপর দিকে উঠেছে খানিক, অনেকটা যেন পিরামিডের চেম্বারে প্রবেশ পথের মতো। সোজা পথ কিছুটা বাঁক নিয়ে পথের সীমায় গিয়ে শেষ হয়েছে আবারও একটা পাথরের সামনে। পথ শেষ এখানেই, ডাইনে বাঁয়ে কোনো দিকে যাওয়ার জায়গা নেই। টর্চের তীব্র আলোয় ম্যাক্স জিজ্ঞেস করল, এবার পাথরটা স্বাভাবিকভাবেই এদিক ওদিক ঠেলে সরানোর মতো পরিসর নেই। সুতরাং পথের শেষ যখন এখানেই, তবে গুপ্তধন নিশ্চিতভাবে ওই পাথরের পিছনেই রয়েছে। এক্ষেত্রে একটাই বুদ্ধি মাথায় এলো। পাথরের গায়ে খুঁটিয়ে খুঁটিয়ে আলো ফেলে খুঁজতে লাগলাম বিশেষ একটা স্থান। অর্গাইটসও ঝুঁকে পড়েছে পাথরের ওপর। ও জানে আমি কি খুঁজে চলেছি। একটা অদ্ভুত অতিপ্রাকৃত রহস্যের দ্বার অবারিত হল ডেল্টা লকেটকে পাথরের সঠিক জায়গায় বসিয়ে সামান্য চাপ দিতেই। বাকিরাও অবাক হলেও আমি আর স্যার বিশেষ অবাক হলাম না, কারণ এইটুকু বোঝা হয়ে গেছে যে এই দ্বীপ আমাদের অত্যাধুনিক বিজ্ঞানের কেরামতির চেয়েও বেশি বিস্ময়ের উদ্রেক করে। বিজ্ঞান এখানেই কুর্নিশ জানিয়েছে অলৌকিকতাকে। পুরাণের বাস্তব অস্তিত্ব আর মহাকাব্যের চরিত্রদের প্রসঙ্গ নিছকই পণ্ডিত ব্যক্তিদের মন গড়া হতে পারে না, এ বিশ্বাস আরো গভীর হয়। প্রাচীন গ্রিস তৎকালীন চিন্তাভাবনায় বর্তমানের চেয়ে এগিয়েই ছিল, তা আমাদের স্বীকার করতেই হয়। গুপ্ত কক্ষের ভেতর বায়ু চলাচল আছে। পাহাড়ের অন্য কোনো এক প্রান্তের দিকে চলে এসেছি আমরা। পাথরের ফাটল দিয়ে এক ফালি আকাশে রাতের চাঁদ দেখা যায়। ওই ফাটলই সহস্র বছর ধরে সূর্য আলো দেখায় অমোঘ গুপ্তধনকে। বৃষ্টি এসে ধুইয়ে দিয়ে যায় তপ্ত পাথরের ঝলসানো দেওয়ালকে। কখনো বা হাড় কাঁপানো শীতলতা বয়ে যায়
আবহ বিকার ঘটিয়ে খসিয়ে দেয় অহংকারী পার্বত্য কাঠিন্যতাকে। মনের ভনিতা ঝেড়ে আবারও টর্চ ফেললাম চেম্বারের ভেতর। প্রশস্ত চত্বরে বেশ কিছুক্ষণ ধরেই একটা গরম হাওয়ার স্রোত আসছে ক্ষণে ক্ষণে, হয়তো সমুদ্রের দিকের হাওয়া। গুমোট মাটির বুক শুষে কোনোভাবে প্রবেশ করছে ভিতরে। স্যারের টর্চের আলো অদূরে কিছু একটার উপর স্থির হয়ে রয়েছে। আমাকে ডাকতে আমিও সেদিকে আলো ফেললাম, আমার দেখা দেখি বাকিরাও। তারপর স্তব্ধ হয়ে রইলাম খানিকক্ষণ। ম্যাক্স একটা চার্জড এলইডি ল্যাম্প জ্বালিয়ে বসিয়ে রাখলো গুহা কক্ষের ঠিক মাঝখানে। হেরোডোটাসের গোপনে রেখে যাওয়া ইতিহাসের এক বিস্মৃত পৃষ্ঠা আমাদের যেন আহ্বান করছে, যেন বলছে, এসো, এগিয়ে এসো, উদ্ধার করো আমায়। কতকাল যাবৎ মুক্ত বাতাসের আকাঙ্ক্ষী আমি, সহস্রাধিক বছরের ভার বুকে চেপে অপেক্ষা করে আছি আমি, ইতিহাসে নিজের অস্তিত্ব স্থাপন করার অপেক্ষায়। সিন্ধুকের ঢাকনার ওপরে দেওয়ালের গায়ে ঝোলানো রয়েছে এক বিশাল বপু সিংহের ছাল, আর তার মাথাটা ঝুলে রয়েছে সিন্ধুকের ওপর, যেন মাথা নত করে শ্রদ্ধা জ্ঞাপন করছে সিন্ধুকটাকে। সিন্ধুকের ঢাকনার ওপরে ডোরিক গ্রিকে কি সব যেন লেখা। এখানে লিনিয়ার নিষ্প্রয়োজন, কারণ সমস্ত সন্ধান, সমস্ত রহস্যের সমাপ্তি এখানেই। দ্রুত সে লেখাটা পড়ে ফেলতে লাগলাম, আর তারপরেই জানি না কেন নিজেকে প্রতিহত করার চেষ্টা সত্ত্বেও হাসি চাপতে পারলাম না। মুখ থেকে আপনা হতেই খানিক ব্যঙ্গাত্মক স্বর বেরিয়ে এলো। এই যে নাও নাও তোমাদের স্পার্টান গুপ্তধন, রাশি রাশি রত্ন জহরত, কোটি কোটি অর্থমূল্যের সম্পদ। এটাই তো খুঁজতে এসছিলে, তাই না? কিন্তু এখানে কি আছে জানো? এখানে যা আছে তা ওই তথাকথিত রত্নরাজির থেকেও বেশি মূল্যবান। ভনিতা না করে কি লেখা আছে সেটা বলো প্রফেসর। একই রকম হাসতে হাসতে ঢাকনার ওপরে লেখাগুলো আমি পড়ে যেতে লাগলাম, যার অর্থ হলো এই: দ্বাদশ স্পর্ধায় উত্তীর্ণ বীরদর্পধারী অক্লান্ত যে যোদ্ধা চিরনিদ্রায় শায়িত হইয়াছেন, হেথায় তাহার নিদ্রা শান্তিপূর্ণ হোক। অলিম্পাস নিবাসীগণ তাহাকে আপন হৃদয়ে স্থান প্রদান এবং আশীর্বাদ প্রদান পূর্বক মনুষ্য জীবন হইতে উন্নত করিলেন। যত সব ভুলভাল কথা, এসব কি বলছো সুগ্রীব? যা লেখা আছে তাই পড়ছি আমি, আর এতক্ষণে স্পার্টান গুপ্তধনের বিষয়টাও পরিষ্কার হচ্ছে মাথার মধ্যে। এই প্রাচীন সিন্ধুকের মধ্যে আদতে কি রয়েছে সেটা নিশ্চয় বোঝা গেছে। না বোঝা গেলে আমিই খুলে বলছি। এখানে শায়িত রয়েছেন 12খানা চ্যালেঞ্জের বিজয়ী স্বয়ং জিউস পুত্র হেরাক্লিস। আর এই কথাগুলো নিশ্চয়ই প্রাচীন গ্রিক পুরোহিত অর্থাৎ ওরাকলদের লেখা। এখানকার লেখা অনুযায়ী যেটা দাঁড়াচ্ছে তা হলো, ওয়েটা পর্বতে হেরাক্লিস নিজেকে দাহ করার পর দেবরাজ জিউস তার পুত্রকে নিয়ে চলে যান অলিম্পাস পর্বতে। মৃত্যুর পর হেরাক্লিস পায় দেবতার মর্যাদা, কিন্তু তাহলে তার নশ্বর দেহের কি হলো? নিশ্চয়ই অগ্নিদগ্ধ অবস্থায় তিনি দেবত্বে উন্নীত হননি। অর্থাৎ মানবরূপী হেরাক্লিসের সেই পার্থিব অস্থিভস্যের সংরক্ষণ করা হয় এখানে, এই গুহায়, আর সেই থেকে হাজার হাজার বছর যাবৎ তার দেহাধার বিশ্রাম করছে এখানে। স্পার্টানরা এখানে নিয়ম করে আসতো তাদের পূর্বজ ডেমিগড হেরাক্লিসের আশীর্বাদ প্রার্থনা করতে, কোনো গুপ্তধন সঞ্চয় করে রাখতে নয়। অর্থাৎ স্পার্টানদের আসল গুপ্তধন তাদের পূর্বসূরি বীরের আশীর্বাদ। এটাই ছিল তাদের চালিকা শক্তি। এতেও বিশ্বাস না হলে চেয়ে দেখো ওপরের ওই সিংহের ছালের দিকে। আমি বিশ্বাস করি ওটা সাধারণ কোনো সিংহের চামড়া নয়, ওটা হলো হেরাক্লিসের বীরত্বের প্রতীক, সর্বক্ষণের পোশাক, নিমিয়ার অপরাজেয় সিংহের ছাল, যাকে একমাত্র হেরাক্লিসই পেরেছিল হত্যা করতে। গুহা অভ্যন্তরে একটা চরম নিস্তব্ধতা, শুধুমাত্র সেই গরম বাতাসের বহমান মৃদু শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই।
অভিযান শেষ পর্যন্ত এত দূর এসে এমন একটা পরিণতি পাওয়ায় মোটেও খুশি হয়নি ম্যাক্সের মতো কুখ্যাত একটা মানুষ। নিষ্ফল ক্রোধে চড়া গলায় সে বলে উঠল, তোমরা আমাকে বোকা বানিয়েছ, ইনফরমেশনেও জালিয়াতি করেছ, একটাকেও আমি ছাড়বো না। ম্যাক্সের পিস্তল গর্জে ওঠার আগেই কুঁকিয়ে উঠে আচমকা লুটিয়ে পড়ল ম্যাক্সের দলের বাকি 4 জন। গলা শোনা গেল স্যারের। ডক্টর ওমর, কি হচ্ছে এসব? বোকার দল, স্পার্টানদের ইতিহাস ঠিকভাবে না পড়ার ফলে এমনটাই হয়। অনাড়ম্বর জীবনে অভ্যস্ত ওরা প্রাচুর্যের মোহ কখনোই করেনি। যুদ্ধোন্মাদ জাতি শুধু জাত্যাভিমানকেই সম্পদ করে বেঁচেছে। আরে লোভী তো আমরা, যারা ইতিহাসকে বদলাতে চলেছিলাম। লোভী তো ডক্টর প্রজাপতি তুমিও, যে কিনা মিডাসের এই পরশ পাথর লুকিয়ে রেখেছিলে নিজের কাছে। আমি তোমাদের কীর্তি সবটা দেখেছি, কাল রাত থেকে আজ সকাল পর্যন্ত সব। কিন্তু তুমি দেখনি প্রজাপতি, দুপুরে ঘুমিয়ে থাকার সময়টা কখন তোমার পকেট পরিবর্তন করে ফেলেছে। সব দেখে হয় না ওমর, সব পড়েও হয় না। সব থেকে বড় জিনিস হলো উপলব্ধি। আমি বেশ বুঝতে পারছি আজ সেই জিনিসে তুমি অপারগ। ওটা দাও ওমর, ও জিনিসে তোমার কোনো অধিকার নেই। দাও। নেবে? হাত পাতো। তুমি যখন সবই জেনেছো তখন এটাও নিশ্চয়ই জানো যে ওটা স্থানান্তকরণের কি পদ্ধতি। জানি বলেই তো হাত বাড়াতে বললাম বন্ধু। আবার বলছি, যা তোমার নয় তা নিয়ে মিথ্যে আড়ম্বর করো না। আমাকে জ্ঞান দিও না। পিস্তল চুরি করে 4টে গানম্যানকে আধা অন্ধকারে নির্ভুলভাবে খতম করে দিতে পারি। আমার ব্লাইন্ড ফায়ারের ওপর সন্দেহ রেখো না। ম্যাগাজিনে এখনো বুলেট আছে কিন্তু। বন্দুকটা নামাও ওমর। না, নামাও বলছি, নামাও। চিৎকার করে চোখের নিমেষে হাতের টর্চটা ছুঁড়ে মারল অর্গাইডস। ব্লাইন্ড শুটারের গুলি ছুটে গিয়ে লাগলো কোনো এক দেওয়ালে। ডক্টর ওমরের পিস্তল পড়ে যেতেই এক লাফে ওর বুকের ওপর চেপে বসে কয়েকটা ঘুষি চালিয়ে দিল সে। অকস্মাৎ আক্রমণে চমৎকৃত এবং আহত ওমরের হাত থেকে ছিটকে যায় পরশ পাথর আর জ্বলতে থাকা টর্চের সামনে গিয়ে পড়ে। কতকটা লাফ দিয়েই সে পাথরটা তুলে নেয় অর্গাইডস। গুপ্তধন পাইনি, কিন্তু সোনার সম্পদ তো জমা করতে পারবো। এটা সত্যি পরশ পাথর তো ডক্টর প্রজাপতি? অবশ্য তোমরা যে নিজেদের মধ্যে মিথ্যে বলবে এটা বিশ্বাস হয় না। নাটক অনেক হয়েছে, এবার ওটা আমাকে দিন প্রফেসর। এই ধস্তাধস্তির মাঝখানে কিছুটা ধাতস্থ হয়ে উঠে বসেছিল ম্যাক্স। সে এখন ওমরের হাত থেকে ছিটকে যাওয়া তারই পিস্তল পুনরায় সংগ্রহ করে অর্গাইডসের মাথায় ঠেকিয়েছে। এজেন্ট 666, নিজের চিফকে গুলি করবে তুমি? চিফ? আপনি? ম্যাক্স চমকে উঠে 3 পা পিছিয়ে যায়। দারুণভাবে চমকে উঠেছি আমরাও। অর্গাইডস চিফ মানে? 666, এতদিন ফোনে আমার গলাটা বুঝতে দিইনি বলে দুঃখিত। ধন্যবাদ এত দূর সাহায্য করার জন্য, আমার আদেশ মতো প্রত্যেকটা কাজ করার জন্য, হ্যামিলনকে নিয়ম করে ড্রাগ দেওয়ার জন্য, খুন করার জন্য। আমরা প্রত্যেকটা মানুষ স্তব্ধ। আবার মাথার ওপর বজ্রপাত হলেও এতটা অবাক হওয়ার কথা নয় যতটা অর্গাইডসের কথা শুনে হয়েছি। মুখে একটাও কথা সরল না, কোনো প্রশ্ন চাইতেও বেরিয়ে এলো না। আমাদের অবাক নিস্তব্ধতা দেখে লোকটা আবার বলল, অবাক হচ্ছে তো? হয়েও না, মরার আগে সবটা জানা উচিত তোমাদের। খুলেই বলি তবে, হ্যামিলনের ড্রাগ আসক্তির কথাটা অনেক আগেই আমার কানে এসেছিল। এজেন্ট 666 এক্ষেত্রে ভীষণ অ্যাক্টিভ কাজ করেছে মানতেই হবে। নানা রকম চাপে পড়েও হ্যামিলন যখন কিছুই প্রকাশ করল না, তখন শেষ পর্যন্ত মারিজুয়ানার কড়া ডোজ দিতেই হলো। খবর পেলাম ডিটেল নাকি ঘরেই আছে লুকোনো। সুতরাং এরপর তো আর নিজের পালিত পুত্রকে নিয়ে আমার বিশেষ কোনো লাভ হতো না, তাই না? প্রথমবার গুপ্তধনের বিষয়টা জানার সঙ্গে সঙ্গে এটাও জেনেছিলাম যে এতে লিনিয়ার স্ক্রিপ্টের কিছু একটা গোলমেলে ব্যাপার আছে। এটাও জানতাম হ্যামিলনের যা জেদ তাকে ওকে কেটে ফেললেও
সাংকেতিক ভাষার অন্তর্নিহিত অর্থ বলবেই না। অবশ্য ততদিনে ইস্টের কনভেনশনের চক্করে সুগ্রীবের মতো বুদ্ধিমান ও জ্ঞানী মানুষকে অবলীলায় কাছে পেয়ে গেছি। কাজেই হ্যামিলনের অকারণ বেঁচে থাকার কোনো মানেই হয় না। আর তাছাড়া গ্রিসে আমন্ত্রণ জানানোর জন্য উত্তেজক একটা খবরেরও তো প্রয়োজন ছিল। বলেইছিলাম গ্রিকরা ভারতীয়দের চেয়ে আতিথেয়তায় অভিনবত্ব রাখে। প্রমাণ দিলাম তো সুগ্রীব। শুধু একটা দুঃখ রয়ে গেল ফ্রেডির জন্য, নিজের ছেলেকে শেষ দেখাটুকু দেখতে পেল না বেচারা। হ্যামলিন ফ্রিডরিক ফ্যাবিয়ানের সন্তান? আমাদের থেকেও যেন বেশি অবাক হলো ম্যাক্স। এত চমকিও না, এটাই সত্যি। আমার নিঃসন্তান স্ত্রী আমার অনুমতি বা ইচ্ছেকে উপেক্ষা করেই আমার বিপত্নিক বন্ধু ফ্রেডির একমাত্র সন্তানকে দত্তক নেয় যখন ওর বয়স মাত্র 2 বছর। ব্যাপারটা হ্যামিলন কোনোদিনই জানতে পারেনি, আর জানাতে রুচিবোধও করিনি। অন্তর থেকে পুত্র হিসেবে গ্রহণ না করলেও নিজের দায়িত্বটা কিন্তু পালন করে গেছি মোটামুটি। কি বলো? যুদ্ধ জয় করার মতো একটা হাসি খেলে গেল অর্গাইটসের চোখে। তাতে যেন কুটিলতাও ছিল। চুপ করে রয়েছি, নিতান্ত বোকা ছাড়া আর কিছুই মনে হচ্ছে না নিজেকে। অর্গাইটস এগিয়ে গেল ম্যাক্সের দিকে, কাঁধে হাত দিয়ে বলল, উপহার তো তোমার প্রাপ্য এজেন্ট, বিশেষ করে নিজের চিফের গায়ে হাত তোলার জন্য। বলেই ঝপ করে একটা কাণ্ড করে বসল। হাতের পরশ পাথরটা দ্রুত চেপে ধরল ম্যাক্সের হাতে। চিৎকার করার আগেই এক পলকে ছেলেটা বদলে গেল স্বর্ণ মূর্তিতে। পাথরের ফাটল দিয়ে আসা জ্যোৎস্নায় চকচক করে উঠল ম্যাক্স। বাহ, দারুণ দারুণ। তা তোমরাও কি সোনার মূর্তি সেজে হেরাক্লিসের রক্ষী হতে চাও, নাকি শুধুই বুলেট? গুহার মধ্যে আসা সেই উষ্ণ বাতাসের প্রবাহ যেন এবার একটু বেশি মনে হলো। সেই সঙ্গে গড়গড় করে একটা শব্দ, মৃদু কম্পন উঠেছে পাথরে ভূমিতে। ক্রমে গরম বাতাসের বেজায় অস্বস্তি। ব্যাপারটা কি? উন্মুক্ত প্রশস্ত পরিসর এত সংকীর্ণ মনে হতে লাগলো কেন প্রথমে না বুঝলেও সেকেন্ডের মধ্যে বুঝলাম। চেম্বারের ভেতরে হেলে দুলে প্রবেশ করে অন্ধকারে গা মিশিয়ে দাঁড়িয়ে রয়েছে কোনো এক প্রকাণ্ড জীব। আধার কালো রং তার, অস্তিত্ব গোপন করার চেষ্টা করলেও আগুনের মতো 3 জোড়া জ্বলন্ত চোখ আমাদের হাড় হিম করার জন্য যথেষ্ট। গড়গড় শব্দটা একেবারে যেন কানের কাছে অনুভূত হলো, সাথে উৎকট নিঃশ্বাসের একটা জান্তব গন্ধ। স্যার কোনো রকমে টর্চটা জিপটার দিকে ফেলতেই সে চঞ্চল হয়ে উঠল। সেই এক ঝলক আলোতেই তাকে চিনলাম, সার্বেরাস, পাতালপুরের প্রহরী, গ্রিক পুরাণের 3 মাথাওয়ালা দৈত্যকার কুকুর সার্বেরাস। হেরাক্লিস একেই বন্দি করেছিল। নিঃসন্দেহে গ্রিক পুরাণের পাতা থেকে উঠে আসা এই পাতাল গুহার রক্ষীও সেই ভয়াল দানব। সমাধি মন্দিরের পবিত্রতা ভঙ্গ করে ওর ঘুম ভাঙিয়ে দেওয়ার জন্য প্রচণ্ড আক্রোশে 3টে মাথা একসাথে দুলিয়ে আস্ফালন করে উঠল পশুটা। কি অমানসিক নৃশংস সে গর্জন! ফেলে আসা দরজার দিকে পালানোর উপক্রম করতেই আমাদের অভিসন্ধি টের পেয়ে গেল সার্বেরাস। এক লাফে মাথা কাঁপিয়ে গুহা মুখ রোধ করে দাঁড়ালো সে। গুহার ছাদ প্রায় ওর মাথায় এসে ঠেকেছে। অর্গাইটসের জারিজুরি সাঙ্গ হলো তক্ষণি। গুলি চালিয়েও ফল হলো না বিশেষ। 3টে মাথার মাঝেরটা তীক্ষ্ণ দাঁতের ফাঁকে তুলে নিল ওকে। অর্ধেক উদরস্থ করে বাকি অর্ধেকটা ছুঁড়ে দিল গুহার কোনায়। পরের থাবায় টুকরো হলো ম্যাক্সের মূর্তি। এবার নজর পড়ল আমাদের বাকি 3 জনের ওপর। সার্বেরাস যেভাবে পথ আটকেছে তাতে বাঁচার জন্য একমাত্র ও যেই গুহামুখ থেকে বেরিয়েছে সেদিকে পালিয়ে যাওয়া ছাড়া আর উপায় রইল না। ভাগ্যে যা আছে তা তো হবেই, এইভাবে পাগলের মতো ঊর্ধ্বশ্বাসে দৌড় দিলাম সেদিকেই। পিছনে সেই একই রকম আস্ফালন আর একটা চিৎকার। ডক্টর ওমরের বাঁ হাতের কনুই অবধি চলে গেছে পশুটার পেটে। বৃহৎ চেহারা অপরিসর পথে দৌড়ে ধেয়ে আসায় বাধা পাচ্ছে তাই। সুযোগটা কাজে লাগিয়ে আরো দ্রুত দৌড় দিলাম অজানা পথের উদ্দেশ্যে।
এতক্ষণ অন্ধকারে চোখ কিছুটা ধাতস্থ হয়েছে। সুড়ঙ্গ পথের মুখে আবারও একটা বাঁক। সার্বেরাস বেশ দূরে। সেই বাঁকের মুখেই দেওয়ালের খাঁজে একটা গলিপথ। সার্বেরাস চাইলেও এর মধ্যে দিয়ে প্রবেশ করতে পারবে না, কিন্তু আমাদের তিনজনকে সে আবদ্ধ রাখতে পারবে এর ভিতরেই। তিলে তিলে মরব আমরা। পৃথিবীর উন্মুক্ত জল কিংবা বাতাসও আমাদের ভাগ্যে জুটবে না শেষ সময়ে। অর্গাইরাসের চেয়েও কষ্টকর মৃত্যু হবে আমাদের। ডক্টর ওমার যন্ত্রণায় চিৎকার করে চলেছে। গলির মুখে এসে পৌঁছে সার্বেরাসের লালা ঝরা জিভ আর দাঁত দেখিয়ে থাবা ঢুকিয়ে বারবার ধরার চেষ্টা করছে আমাদের। এরই মধ্যে অত্যন্ত শান্তভাবে স্যার আমাকে বললেন, প্যানের কথা মতো আমরা বোধহয় বেরোবার পথ খুঁজে পেয়েছি সুগ্রীব। এদিকে দেখো, আমি যেখানে হাত দিয়ে আছি এখানে যেন মনে হচ্ছে একটু আগে যেরকম চিহ্নে তুমি লকেট রেখেছিলে সেই রকম চিহ্ন। কই, দাও তো, আমার হাতে দাও। ওই লকেটটা রাখো এখানে। স্যারের হাতে হাত রাখি আমি। হাতে হাতে স্পর্শ করি দেওয়াল। আমিও অনুভব করছি সেই চিহ্নের উপস্থিতি। সার্বেরাস আস্ফালন করেই চলেছে। প্রতি মুহূর্তে মনে হচ্ছে ও যেন আরও কাছে আসছে, ভেঙে গুঁড়িয়ে ফেলতে চাইছে জায়গাটাকে। ডক্টর ওমার আর্তনাদ করে কেঁদে চলেছে নিজের ওপরওয়ালাকে স্মরণ করে। মনকে শান্ত করো সুগ্রীব, তুমি পারবে তা তুমিও জানো। এই শান্ত অথচ দৃঢ় কণ্ঠস্বরই তো আমার মধ্যে বারবার নতুন জীবনী শক্তি সঞ্চার করে এসছে। আর আকাশ পাতাল না ভেবে আবারও সেই অদ্ভুত ডেল্টা লকেটটা হাতে স্পর্শে আন্দাজে বসিয়ে দিলাম সুইচের মতো চাপ। তারপর কি ঘটেছিল স্পষ্ট মনে নেই। মুহূর্তের জন্য চোখের সামনে অদৃশ্য হলো সবকিছু। একে অপরকে দেখতে পেলাম না আমরা, কিন্তু প্রায় 5 সেকেন্ডের মধ্যেই দৃষ্টি ফিরে এলো আমারও। গায়ে হু হু করে হাওয়া লাগতে লাগলো। আবদ্ধ গলিপথ নেই, সার্বেরাস নেই, হেরাক্লিসের অস্থি নেই, কিচ্ছু নেই। শুধু চন্দ্রালোক আর তারায় ভরা উন্মুক্ত আকাশ চিনিয়ে দিচ্ছে দিগন্ত বিস্তারী ধুধু পার্বত্য উপত্যকাকে। বহু দূরে দেখা যায় অস্পষ্ট কতগুলো পাহাড় চূড়া। প্যান ঠিকই বলেছিলেন, এই সেই পথ। এই পথেই রাজা লিওনাইদাস এসেছেন। প্যান নিজে আসা যাওয়া করতেন এই পথে। এই সেই পথ সুগ্রীব, এই সেই মাউন্ট অলিম্পাস, গ্রিক পুরাণে বর্ণিত দেবতাদের পুণ্য বাসভূমি। আর আমি যদি ভুল না হই, তবে আমরা এখন দাঁড়িয়ে রয়েছি গ্রিসের সর্বোচ্চ শৃঙ্গ থ্রোন অফ জিওসের ঠিক সামনে। আমায় ক্ষমা করো তোমরা। সাময়িক লোভের বশে শয়তান হয়ে উঠেছিলাম। যা শাস্তি আমি পেয়েছি। এই নাও তোমার জিনিস। অর্গাইরাসের হাত থেকে শেষ মুহূর্তে পড়ে গিয়েছিল এটা। ডক্টর ওমারের হাতের ক্ষতস্থান মারাত্মক রকমের জখম। চিকিৎসার প্রয়োজন শিগগিরই। জানি না কি আছে ওর ভাগ্যে। দুজনের পিঠের ব্যাগে যেটুকু ওষুধপত্র ছিল তা দিয়ে ভালো মতোই ব্যান্ডেজ করে ওকে মোটামুটি সুস্থ করা হলো। তবে রক্তপাতের কারণে শরীর বেজায় দুর্বল। ছুড়ে দাও। স্যারের গম্ভীর আদেশ উপেক্ষা করা ডক্টর ওমারের সাধ্য নয়। ক্লান্ত যন্ত্রণাক্লিষ্ট মুখে আরেকবার পরশ পাথরের দিকে করুণ দৃষ্টিতে দেখে ছুঁড়ে দিল সামনে। মামুলি আরও অসংখ্য স্ফটিক জাতীয় পাথরের সাথে পড়ে আছে মনস্কামনার মিথ্যে পাথর। অপার্থিব চাঁদের আলো ছুঁয়ে যাচ্ছে তাকেও, বাকিদের মতোই। পরশ পাথরটা হাতে তুলে নিয়ে তাচ্ছিল্য ভরে সেটা আবার পকেটে রাখলেন স্যার। তারপর আমার দিকে ফিরে বললেন, সার্বেরাসের উপস্থিতি তুমি আগেই জানতে পেরেছিলে, তাই না? লজ্জায় মাথা নিচু করলাম। এই লোকটার কাছে আমার কোনো পরিকল্পনাই গোপন থাকে না। কিভাবে জানি সব বুঝে যায়। বললাম, জানতাম স্যার। সিন্ধুকের ওপরের বাকি লেখাগুলো পড়লেও বলার সুযোগ দেয়নি অর্গাইরাস। সেখানে লেখা ছিল, এ সমাধি স্মারকের পবিত্রতা অক্ষুণ্ণ রাখিবার জন্য
পাতালপুরীর অধীশ্বর হেডিস স্বয়ং প্রহরায় রয়েছেন অহরাত্র, সঙ্গে তাহার একান্ত অনুগত। অতএব আজি হইতে বীর শিরোমণি হেরাক্লিসের নিভৃত সমাধি মন্দির হিসেবে এই স্থান পরিচিতি অর্জন করিল। তাছাড়া গুহার বাইরে যখন ক্রেটান বুলের সাক্ষাৎ পেয়েছি, গুহার মধ্যে সার্বেরাস থাকবে এতে আর আশ্চর্য কি? আমি তো আশা করেছিলাম হেরাক্লিসের সঙ্গে লড়াই করা প্রত্যেকটা জিপেরই হয়তো দেখা পাবো। নিজের জীবন বিপন্ন করে এত বড় একটা ঝুঁকি তুমি নিতে পারলে সুগ্রীব। সার্বেরাস তো তোমাকেও শেষ করে ফেলতে পারত। ছোটবেলা থেকে আপনাকে দেখেই তো বেপরোয়া হওয়া শিখলাম স্যার। দুষ্কৃতী আততায়ীর গুলিতে মারা যাওয়ার থেকে পৌরাণিক পশুর থাবায় মারা পড়া বড় বেশি সাহসিকতার। যদিও নিশ্চিত জানতাম ফ্যানের আশীর্বাদে আপনি আমাকে বাঁচিয়েই নেবেন। এরপর প্রায় মিনিট দুয়েক চুপ করে রইলেন স্যার। তারপর আবার আকাশের দিকে তাকিয়ে স্বগতোক্তি করে বললেন, এই বিশাল বিপুলায় পৃথিবীর কতটুকুই বা আমরা জানি সুগ্রীব, তবে জীবনের প্রতিটা বাঁকে যে অভিজ্ঞতাকে আমি সঞ্চয় করে এসেছি সেগুলোকেই আমার জীবনের প্রকৃত পথেও মনে করি। মানব কল্যাণের উদ্দেশ্য নিয়েই আমার বিজ্ঞান সাধক হওয়া, আর এই উদ্দেশ্য পূরণের জন্য আমার আজ অব্দি কখনো কারো আশীর্বাদ ছাড়া অন্য কোনো রকম সাহায্য প্রয়োজন হয়নি। আশা করি ভবিষ্যতেও হবে না। হতভাগ্য হ্যামলিনের দৌলতে আজ নতুন অভিজ্ঞতার সম্মুখীন হলাম। প্রাচীন গ্রিসের অলৌকিকতার আড়ালে অত্যাধুনিক টেলিপোর্টেশন প্রযুক্তির কাছে নতি স্বীকার করতে বাধ্য হলাম। ধন্য হে গ্রিক দেবতা, ধন্য তোমার পুরাণ। ক্ষমা করো বীর হেরাক্লিসের ভ্রাতুষ্পুত্র অরণ্যদেব প্যান, তোমার কথা আমি রাখতে পারলাম না। আজ এত কিছুর পর এই লোভে জর্জরিত দুনিয়ার বুকে তোমার দেওয়া উপহার আমি ব্যবহার করে মানব কল্যাণ করতে পারবো না। কথা দিচ্ছি, পোসাইডনের দায়িত্বে ইজিয়ানের নিরাপদ তলদেশেই হবে এর উপযুক্ত স্থান। পবিত্র অলিম্পাস পর্বতকে সাক্ষী রেখে আমি কথা দিচ্ছি, দেশে ফেরার আগে এই পাথর আমি সমুদ্রে বিসর্জন দিয়ে যাব। কথাটা শেষ করতেই স্যারের হাতটা জড়িয়ে ধরলাম আমি। এই সেই শিক্ষকের হাত যে কখনো ভুল শিক্ষা দেয়নি। এ সেই মনীষীর হাত যার যুক্তি বুদ্ধির ওপর সন্দেহ চলে না। এ সেই গুরুজনের হাত যে কখনো পিতার অনুপস্থিতি অনুভব করতে দেয়নি আমায়। কি হলো বানররাজ? আর একটু লাফালাফি করে এবার তো নিচে নামতে হবে। ওই দেখো দূরে আগুন জ্বলছে, নিশ্চয়ই কোনো মাউন্টেনিয়ারিং টিমের ক্যাম্প। চলো। চলুন স্যার। শেষ হলো আমাদের আজকের নিবেদন সোমনাথ আচার্যের অপারেশন স্পার্টার দ্বিতীয় তথা অন্তিম পর্ব। আমাদের আজকের পর্ব পরিচালনা, শব্দগ্রহণ, গল্প পাঠ সুগ্রীব চ্যাটার্জি এবং ফ্রেডরিক ফ্যাবিয়ানের চরিত্রে আমি অর্ণব, নীলাম্বর প্রজাপতি ও প্যানের চরিত্রে শীর্ষেন্দু, অ্যাস্ট্রো হাঙ্গেরিয়ান সৈনিকের ভূমিকায় সায়ন্তন, অর্গাইরাস এবং ডিলিয়সের চরিত্রে শুভম, ডক্টর ওমারের চরিত্রে মানব, হ্যামলিনের চরিত্রে সৌভিক, ম্যাক্সের চরিত্রে অর্ঘদীপ এবং প্রচ্ছদ অঙ্কনে অভিব্রত। আমরা আজ আমাদের পাশে পেয়েছি ওয়েল অফ টেলস চ্যানেলের পক্ষ থেকে শীর্ষেন্দু ভৌমিককে এবং বং শর্ট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভম চৌধুরীকে। চ্যানেল দুটির লিঙ্ক আপনারা পেয়ে যাবেন ডেসক্রিপশন বক্সে। অতি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রসঙ্গত একটা কথা জানিয়ে রাখা খুব প্রয়োজন, দুটি চরিত্রে একই সঙ্গে অভিনয়ের পাশাপাশি গ্রিক দেবতা প্যানের বাজানো যে বাঁশি আপনারা শুনলেন সেটিও বাজিয়েছেন আমাদের প্রিয় দাদা শীর্ষেন্দু ভৌমিক। আমাদের সাথে যোগাযোগের সমস্ত ঠিকানা আপনারা পাবেন ডেসক্রিপশন বক্সে। আমাদের নিবেদনে প্রথম উপন্যাস আপনাদের কেমন লাগলো তা জানার জন্য
অধীর আগ্রহে অপেক্ষায় রইলাম আমরা। আর যদি ভালো লাগে অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। না হলে আমরা এরকম বড় মাপের প্রজেক্ট আবার নিয়ে আসার দুঃসাহস কিভাবে পাবো বলুন তো? তাহলে আবার দেখা হচ্ছে খুব শিগগিরই। এতদিন যেভাবে আমাদের পাশে থেকেছেন সেভাবেই থাকবেন প্লিজ। নমস্কার।